জীবনে এই প্রথম রানিং বাস জার্নিতে ছোটোখাটো বাস অ্যাক্সিডেন্টের সম্মুখীন হলাম। পাশাপাশি অশোক লেল্যান্ড বাসের একসঙ্গে ডাবল ওভারটেকও হজম করলাম। সেই সঙ্গে মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে সড়কপথে মানবতার ছোঁয়া অনেকবার দেখলাম এবং লং রোডের বাসে জার্নি করার আসল মজাটা এই বাসের মাধ্যমে প্রকৃত অর্থে ফিল করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি ইমতিয়াজ নাফি আবারও আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি ট্রাভেল ব্লগ নিয়ে। বেশ কিছুদিন আগে আমি হানিফ এন্টারপ্রাইজের কক্সবাজার থেকে রংপুর রোডে চলা 12-21-16 রেজিস্ট্রেশন নম্বরের একটি হিনোয়েকে 1J বাসে বন্দরনগরী চট্টগ্রাম থেকে রংপুর পর্যন্ত ভ্রমণ করেছিলাম। সেদিন হানিফ এন্টারপ্রাইজের সাথে আমার চট্টগ্রাম থেকে রংপুর ভ্রমণের অভিজ্ঞতা কেমন ছিল, তাদের সার্ভিস কেমন পেয়েছি এবং গন্তব্যে পৌঁছাতে কত সময় লেগেছে, সব কিছুই এই ভিডিওতে আমি আপনাদের মাঝে তুলে ধরব। ভবিষ্যতে যদি আপনারা এই রুটের চমৎকার একটা বাস জার্নি উপভোগ করতে চান, তবে এই ভিডিওটি হতে পারে আপনার জন্য। আর এখনও পর্যন্ত আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা দ্রুত ফেসবুক পেজটাও ফলো করে ফেলুন, যেন পরবর্তীতে কোনো আপডেট মিস না হয়। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে ফিরে যাক। এতক্ষণ পর্যন্ত আপনারা আমার ট্যুরমেট বাসটির ভেতর এবং বাহিরের কন্ডিশন দেখলেন। এই বাসটি 2023 সালে ঢাকার আনোয়ার গ্যারেজ থেকে বডি করানো হয়েছিল। পাশাপাশি এই বাসটিতে চাইনিজ EV2 ব্র্যান্ডের 36 আসন ব্যবহার করা হয়েছে, যার প্রত্যেক সিটের সঙ্গে লেগ রেস্ট রয়েছে। তবে এই সিটগুলো 10-15 ঘন্টা বা তার চেয়েও বেশি ঘন্টা জার্নির জন্য তেমন একটা সুবিধার না। সিটগুলো বেশ শক্ত। এখন ঘড়িতে বাজে রাত 8:37 আর এই মুহূর্তে আমি অবস্থান করছি হানিফ এন্টারপ্রাইজের কর্নেলহাট 1 নম্বর কাউন্টারের সামনে। আমার টিকিট যেহেতু অনলাইন থেকে কাটা ছিল, সেই জন্য আমি আগেভাগে কাউন্টারে এসে টিকিট প্রিন্ট করে নিলাম এবং ওই পাশে দেখতে পাচ্ছেন কাউন্টার নাম্বার 2, ওখান থেকে যেয়ে বাসে উঠবো। আর ট্রিপের আগেভাগেই কাউন্টারে চলে আসা আমার একটা নৈতিক দায়িত্ব হিসেবে পড়ে। কক্সবাজার থেকে বিকাল 4টায় ছেড়ে এই মুহূর্তে কর্নেলহাট কাউন্টারে এসে পৌঁছলো আমার ট্যুরমেটটি। আর আমার বাসটি দেখতে পাচ্ছেন বেশ কড়া একটা ভাইব দিচ্ছে। আমি সেদিন প্রচুর এক্সাইটেড ছিলাম এই গাড়িটাতে জার্নি করার জন্য। গাড়ির আওয়াজ, গাড়ির কন্ডিশন সব কিছু বলে দিচ্ছে যে একটা আজকে কড়া জার্নি হবে। এখন দেখতে পাচ্ছেন কর্নেলহাট 2 নম্বর কাউন্টার। এখান থেকে মূলত কুড়িগ্রাম, পঞ্চগড়, দিনাজপুর, নওগাঁ, খুলনা, বেনাপোল, সাতক্ষীরা সব রুটের বাসগুলো ছেড়ে যায়। এখন ঘড়িতে বাজে রাত 10:01 আর এই মুহূর্তে আমাদের বাসটি কর্নেলহাট কাউন্টার থেকে রংপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দিল। তো চলুন এবারে আল্লাহ পাকের নাম নিয়ে যাত্রাটা শুরু করি এবং পথিমধ্যে সকল খুঁটিনাটি তথ্য আপনাদের মধ্যে শেয়ার করব। তো আপনারা ভিডিওটা এনজয় করতে থাকুন। সাধারণত যারা আপনারা এই সময় চট্টগ্রামে ঢোকেন, তারা সবসময় যানজট পেয়ে থাকেন এই জায়গাটাতে। চলুন এবারে আপনাদের মাঝে বাসটির ভাড়া সম্বন্ধে একটু আইডিয়া দিয়ে নিই। তো কক্সবাজার থেকে রংপুরের ভাড়া 1700 টাকা এবং চট্টগ্রাম থেকে রংপুরের ভাড়া 1400 থেকে 1500 টাকা। ডিসকাউন্টের উপর নির্ভর করে যে কখন কোন সময়ে ডিসকাউন্ট থাকে না থাকে। তো আমি যখন এই বাসটি ট্রাভেল করি তখন আমার 1352 টাকা অনলাইন চার্জ সহ পড়েছিল। তবে এক্ষেত্রে যেহেতু এগুলো লং রুটের বাস, সেই জন্য আপনারা কাউন্টারে ভিজিট করেই সরাসরি টিকিটগুলো নেবেন। এক্ষেত্রে আপনাদেরই ভালো হবে, পছন্দের সিট পাবেন, সেই সঙ্গে ডিসকাউন্টও পেতে পারেন। এই সময় চট্টগ্রাম থেকে বেরোনোর পরেও রাস্তায় প্রচুর পরিমাণে ট্রাকের প্রেসার ছিল, যার কারণে দেখতে পাচ্ছেন একটু পরপর এদিকে ওদিকে হয়ে চালানো লাগছিল আর স্পিডও বেশ কম ছিল। তবে রাস্তা যখনই একটু ফাঁকা হচ্ছিল তখনই ওস্তাদ টেনে টাইমটা কভার করে দিচ্ছিল।
আমার এই ট্রাভেল ব্লগে যেই বাস টু বাসের পারাপাড়ি ভিডিওগুলো দেখবেন, এগুলো কিন্তু আসলে সম্পূর্ণ না, এগুলো ছোট করে দেওয়া হয়েছে। পরবর্তীতে আমি এই ভিডিওটা রিলিজ হওয়ার পর এই সম্পূর্ণ পারাপাড়ি ভিডিওগুলো চ্যানেল এবং ফেসবুক পেজে দিয়ে রাখবো, তখন আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারবেন। তবে আমি এই বাসের পারাপাড়ি ক্লিপগুলো সাধারণত আমার আরও একটা চ্যানেল আছে ট্রাভেল উইথ নাফি, সেখানে দিয়ে থাকি। আপনারা চাইলে আমার সেই চ্যানেলটি ঘুরে আসতে পারেন, সেখানে আমি নিয়মিত এই বাসের খুঁটিনাটি বিভিন্ন ধরনের ক্লিপগুলো দিয়ে থাকি। এই ধরনের 2-4 লেনের রোডে কী পরিমাণ ট্রাকের প্রেশার, এটা ঢাকা চট্টগ্রাম রোডে আসলে বোঝা যায়। সময়ের দাবি এখন যে 4 লেন 8 লেন হোক। আমরা সকলেই চাই যে ঢাকা চিটাগাং হাইওয়ে 8 লেন হোক, সকল সাধারণ জনগণের ভোগান্তিও কমুক, সেই সঙ্গে দেশের অর্থনীতিও বাড়ুক, এটাই আমাদের চাওয়া। আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রাম থেকে ছেড়ে গোপালগঞ্জ, বাগেরহাট, রায়েন্দা রুটে চলা এসপি গ্রিন লাইন পরিবহনের হিনোওয়ানজি বাস। আমাদের সামনে বাসটি বেশ কিছুক্ষণ পারাপারি করছিল। আমরা একবার ওভারটেক করি, তারপরে ট্রাকের চিপায় পড়ে আবার আমরা ওভারটেক খাই। আসলে চিটাগাং রোডে চলতে গেলে আপনি কখন যে ওভারটেক খাবেন এর কোনো ঠিক ঠিকানা নেই। আপনি একটা ট্রাকের পিছনে পড়বেন, পাশ দিয়ে আর একটা বাস এসে আপনাকে ওভারটেক করবে অথবা ট্রাক ওভারটেক করবে। রাতে লং রুটের বাসে উঠেছেন আর বাসটি লোকাল যাত্রী তুলবে না, এমন তো হয় না। এনজয় করতে থাকুন হানিফ এন্টারপ্রাইজের সড়কপথে বিমানের ছোঁয়া ঠুক্কু, সড়কপথে মানবতার ছোঁয়া। আর আমাদের বাসটি চট্টগ্রাম থেকেই মূলত লোকাল যাত্রী তুলেছে, এটা আমি খেয়াল করিনি। পরবর্তীতে যখন দেখলাম যে তারা বাস ছাড়ার পর ইঞ্জিনে এসে বসলো, তখনই খেয়াল করলাম যে তাইগুলা কোকের যাত্রী। এমন আরও অনেক ক্লিপ নিয়েছি আমি, আপনারা তখন দেখলেই বুঝবেন যে আমার যাত্রায় কতগুলা কোক তোলা নামা হয়েছে। এখন আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে পদুয়ার বাজার বিশ্ব রোডে এই পক্ষের যাত্রীগুলো নেমে যাচ্ছে। আর যেহেতু নূরজাহান হোটেলে হানিফ এন্টারপ্রাইজের চেকার রয়েছে, তাই আমাদের বাসটি আগে ভাগে এই যাত্রীগুলোকে নামাই দিচ্ছে।
আজকের এই চট্টগ্রাম রংপুর যাত্রার প্রথম যাত্রা বিরতি হিসাবে এই মুহূর্তে আমাদের বাসটি কুমিল্লার বিখ্যাত নূরজাহান হাইওয়ে হোটেলে 20 মিনিটের জন্য দাঁড়াচ্ছে। এই নূরজাহান হোটেলে হানিফ শ্যামলী সহ দেশে চলমান নানান ধরনের এসি নন এসি বাসগুলো নিয়মিত দাঁড়ায়। পাশাপাশি এই হোটেলের খাবারের মান তেমন একটা ভালো বলবো না, মোটামুটি ভালো। আমি তেমন কিছু এখানে খাইনি, দুটো চিকেন টার্কিশ ব্রেড খাইছি যা 150 টাকা করে ছিল। ওটা মোটামুটি ভালো ছিল, যেহেতু এখানে আমি জিজ্ঞাসা করেছিলাম যে এটা আজকের কিনা। আমি এইটাই খেয়ে এই জার্নি করছি। আর পরবর্তীতে আমাদের বাসটি বগুড়ার ফুড ব্রিজে দাঁড়াবে। যেহেতু এটা লং রোডের বাস, তাই আমাদের বাসটি 20 মিনিটের যাত্রা বিরতির জায়গায় প্রায় 35 মিনিটের যাত্রা বিরতি দিল। আর এখন আমরা ছুটে চলছি আবার রংপুরের উদ্দেশ্যে। হোটেল বিরতির আগ মুহূর্তে যাদেরকে বাস থেকে নেমে যেতে দেখলেন, তারাই আবার যাত্রা বিরতি শেষে বাসে চড়ে বসল। তাহলে কি বুঝলেন? হোটেলের যাত্রী চেকারকে স্টাফরা মিলে ফাঁকি দিল, এটাই তাদের ব্যবসা। আর এইভাবে চলছে সড়ক পথে পোকের ছোঁয়া, থুকু সড়ক পথে বিমানের ছোঁয়া। এখন স্ক্রিনে দেখছেন জিএস ট্রাভেলস, যেই বাসটি খুলনা ঢাকা চট্টগ্রাম রোডে চলে। আর এই বাসটি সেদিন ভয়ঙ্কর টানা টানছে। আমরা একবার ওভারটেক করার পরও এর পরবর্তীতে দেখতে পারবেন যে দুইটা ডাবল বাস আমাদেরকে একসাথে ওভারটেক করে। যদিও এই ইঞ্জিনগুলোর কোনো পাওয়ার নাই, তবুও এরা পাওয়ার দেখাচ্ছিল, মানে লেলের ডাবল আর কি। এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখছেন কক্সবাজার রংপুরের হিনোয়ানজে, খুলনা চট্টগ্রামের লেলে 1616 এবং সিরাজগঞ্জ চট্টগ্রামের লেলে 1818। চট্টগ্রাম থেকে ঢাকাগামী পথে আপাতত এইটুকুই ছিল এই পোকগুলোর যাত্রা। এরপরে আমাদের বাসটি আর পোক তুলেনি বা নামেনি, এরপর সোজা ঢাকার পর থেকে পোক নেওয়া শুরু করছে।
হিনোয়েকে 1G বাসে বসে ডাবল অশোক লেল্যান্ড 16-16 বাসের ওভারটেক খেলাম। এটা দেখতেই আমার কেমন যেন লাগতেছে, মনে হচ্ছে যে আমি গোল দিতে দিব না, কিন্তু ওরা বানায়ে গোল দিল, এমন একটা অবস্থা। এখন ঘড়িতে বাজে রাত 2:26, আর এই মুহূর্তে আমরা চলে আসলাম দাউদকান্দি সেতু টোল প্লাজায়। আর এখানে একটু বেশ যানজট ছিল। আমার মতো যারা আপনারা হিনোয়েকে 1G ডাইহার্ড ফ্যান আছেন, তারা এই পরবর্তী ক্লিপ অবশ্যই কানে হেডফোন দিয়ে শুনবেন।
ঘড়িতে বাজে রাত 3:16 আর এই মুহূর্তে আমরা হানিফ ফ্লাইওভারে উঠে পড়ছি। আর মাঝরাতে ঢাকা শহর দেখতে অদ্ভুত সুন্দর লাগে। রাস্তা অনেকটা ফাঁকা থাকে, যে কোনো জায়গায় খুব সহজে অল্প সময়ের মধ্যে চলে যাওয়া যায়। আমাদের বাসটি মূলত সায়দাবাদ থেকে মানিকনগর হয়ে ফকিরাপুল, পন্তবত এই দিক দিয়ে গাবতলী যেত, কিন্তু ওইদিকে যানজট থাকায় আমাদের বাসটি সোজা গুলিস্তান হয়ে শাহবাগ দিয়ে যাচ্ছে। সায়দাবাদ বা মালিবাগ থেকে গাবতলী আসতে দিনের বেলায় কমপক্ষে 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগে, আর সেই রাস্তা আমরা রাতের বেলায় 10-15 মিনিটে চলে আসলাম। এরকম মজা রাতের বেলায় আসলে পাই। প্রত্যেকবার যখনই লং রুটে বা মিড নাইটে জার্নি করি তখন এরকম ঢাকার মধ্য দিয়ে মিড নাইটে পাস করি। আমার খুব ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। কল্যাণপুর কাউন্টারে আমাদের বাসটি তার সকল হিসাব নিকাশ মিটিয়ে আবার আমরা পুনরায় যাত্রা শুরু করছি। সামনে হঠাৎ দেখা হয়ে গেল নওগাঁ সাপাহার থেকে ছেড়ে আসা হানিফ এন্টারপ্রাইজের সর্বশেষ লটের হিনোয়েকে 1J বাসগুলোর একটির সঙ্গে। এই বাসটির টানও বেশ কড়া ছিল সেদিন। কল্যাণপুরের রোডের কাজ চলছিল বিদায় একসঙ্গে সব বাসগুলো উল্টো পথে চলছিল। সাধারণত এই ধরনের লং রোডের বাসে 2 জোড়া করে ড্রাইভার, স্টাফ এবং গাইড থাকে, যাদের ডিউটি পর্যায়ক্রমে চেঞ্জ হতে থাকে। সেই হিসাবে আমাদের বাসটি এখন ঢাকায় আসার পরে ঠিক সামনে দেখতে পাচ্ছেন একজন হেল্পার উঠবে আর একজন হেল্পার সামনে পাম্পে যে নেমে যাবে। এভাবেই তাদের ডিউটি মূলত চেঞ্জ হতে থাকে। আর সম্পূর্ণ হানিফ এন্টারপ্রাইজের যত স্টাফ চেঞ্জ হয় সব গাবতলী বালুর মাঠে চেঞ্জ হয়। চট্টগ্রামের কর্নেলহাট থেকে রাত 10টায় ছেড়ে এই মুহূর্তে আমরা গাবতলী ক্রস করছি। আর আমাদের এখন সময় লাগলো 5 ঘন্টা 16 মিনিট। হাতের ঠিক ডান পাশে খেয়াল করে দেখতে পারবেন একটা হানিফ এন্টারপ্রাইজ দাঁড়িয়েছিল। সেটি হচ্ছে ঢাকা শহর থেকে ভোর 4টার দিকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার নিয়মিত বাস। এই মুহূর্তে আমরা চলে এসেছি আমিনবাজারে অবস্থিত হানিফ এন্টারপ্রাইজের নিজস্ব পাম্প চিস্তিয়া ফিলিং স্টেশনে। আর এখানে আমাদের বাসটি তেল লোড নেবে, আর তেল লোড নেওয়া শেষে আমাদের বাসটি পুনরায় রংপুর উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। ঢাকা নওগাঁ ধামুরহাট রুটের ব্র্যান্ড নিউ মার্সিডিজ বেঞ্জ 40 আসন বিশিষ্ট বাসটি। আর সামনে দেখতে পাচ্ছেন ঢাকা নওগাঁ সাপাহারের হিনো 1J বাস। আর এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন আনোয়ার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের বানানো 2 বডি। এটা হচ্ছে V1 আর আমার টুরমেট হচ্ছে V2 মডেল। এই বাসটি ঢাকা নওগাঁ সাপাহার রুটে ছিল, এখন বর্তমানে মার্সিডিজ বেঞ্জ চলতেছে এই 2 রুটেই। আর দুটো নওগাঁর বাস এক ফ্রেমে। প্রায় 20 মিনিটের একটা তেল নেওয়ার বিরতি শেষে আমরা আবার ছুটে চলছি ঢাকা থেকে রংপুরের উদ্দেশ্যে।
এখন ঘড়িতে বাজে ভোর 4:55 আর এই মুহূর্তে আমরা ক্রস করছি সাভার নবীনগর এলাকার 20 মাইল অথবা এরকম কোথাও। চট্টগ্রাম থেকে ছেড়ে এখনও পর্যন্ত আমরা অলমোস্ট 7 ঘন্টার পথ অতিক্রম করে চলে আসলাম। এমন কোনো দিন গেল না যে এই দিন বাইপাইল দিয়ে যখন যাচ্ছি আসছি যানজট খাই নাই। এটা এমন একটা জায়গা এখন বর্তমানে যেখানে যানজট খাওয়া বাধ্যতামূলক হয়ে দাঁড়াইছে। বাইপাইলের জ্যাম ছাড়ার পরপরই আমাদের বাসটি সড়কপথে বিমানের ছোঁয়াটুকু সড়কপথে মানবতার ছোঁয়া শুরু করে। তারই প্রমাণ দেখতে পাচ্ছেন, বনেটে একটা পোক বসে আছে। ইতোমধ্যে আপনারা তো রাতের বেলায় দেখেছেনই আমাদের বাসটি মানবতা সেবা করেছে, একটু পরে দেখবেন আরও কীরকম সেবা করে। এখন ঘড়িতে বাজে ভোর 5:52 আর এই মুহূর্তে আমরা ক্রস করছি চন্দ্রা গাজীপুর। আর ঠিক সামনেই দেখতে পাবেন আমাদের রানিং বাসটি থামিয়ে মানবতা সেবা করা হবে। আসলে আমরা যারা হানিফ এন্টারপ্রাইজে নিয়মিত যাতায়াত করি তারা আমরা সকলেই জানি যে হানিফ এন্টারপ্রাইজ রাস্তায় মানব সেবা করে বা পোক তোলে। এই জিনিসটা জেনে শুনেই আমরা হানিফে উঠি। তবুও আমরা এই ধরনের কার্যকলাপগুলো সব এনজয় হিসেবেই নিই। তবে এক্সেস পরিমাণে হয়ে গেলে সেটাকে আমরা অবশ্যই বাধা দেই যে ভাই এভাবে পোক নিয়েন না অতিরিক্ত হারে, বা অমুক সময় নিয়েন না, বা মধ্যরাতে বা মিডনাইটে এমন কোনো ফাঁকা রাস্তায় থেকে পোক নিয়েন না যেন সকলের ক্ষতি না হয়। এগুলো আমরা বলে থাকি বা সবাই বলে থাকে। ঠিক এই কারণের জন্যই তারা সাধারণত ক্ষমা পেয়ে থাকে সবসময়, যে তাদের ইনকাম কম। এই সেই ট্রাক যেই ট্রাকের কারণে অপর একটি ট্রাকের সঙ্গে আমাদের বাসটি ছোট একটা দুর্ঘটনার শিকার হয়। এর মূল কারণ হচ্ছে খুব সম্ভবত সামনে ট্রাক ড্রাইভারটি নেশাখোর অবস্থায় রয়েছে, যার কারণে ওই ট্রাকটি প্রচুর পরিমাণে আউলি বাউলি দিয়ে চালাচ্ছিল। আর ঠিক হঠাৎ করে সেই ট্রাকটি ব্রেক করায় আমাদের বাসটি তার পেছনে হার্ড ব্রেক করে, যার কারণে পেছনের ট্রাকটি আমাদের বাসের বাম্পারে এসে আঘাত করে। আর এতে আমাদের বাসটির বাম্পার ভেঙে যায়। আর দেখতেই পাচ্ছেন আমাদের বাসটির বাম্পার ভাঙা। আর এর পরবর্তীতে আমাদের বাসের সকল স্টাফরা মিলে পিছনের ট্রাকটির কাছে
টাকা আদায় করে যে আমাদের বাসটির ক্ষতিপূরণ দিয়ে যাও, না হলে তোমার লাইসেন্সটা দিয়ে যাও আমাদের কাছে, তোমরা পরবর্তীতে আমাদের কাছে টাকা পরিশোধ করে লাইসেন্স ফেরত নিয়ে যাও, এবং বাকি টাকাটা ট্রাক মালিক সরাসরি হানিফ কোম্পানিকে দিয়ে দেবে বলে আশ্বস্ত করেছে। পরবর্তীতে ট্রাকটিকে ছেড়ে দেওয়া হয়। এরকম অনেকক্ষণ যাবৎ আমাদের এখানে একটা কাহিনী ঘটে। কাহিনী শেষ করে পরবর্তীতে আমরা আবারও রংপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। এতে বেশ কিছুক্ষণ সময় নষ্ট হয় আমাদের। এখন ঘড়িতে বাজে সকাল 7:59, আর এই মুহূর্তে আমরা ক্রস করছি ইব্রাহিমাবাদ স্টেশন, টাঙ্গাইল। অবশেষে সকাল হওয়ার পর আমরা চলে আসলাম যমুনা সেতু টোল প্লাজায়।
আমাদের সামনে একটা ভেকু থাকায় যার কারণে আমরা কেউই কাউকে ওভারটেক করে সামনে যেতে পারছিলাম না, যার কারণে যমুনা সেতু পার করতে আমাদের অনেকক্ষণ সময় লাগছে। এখন ঘড়িতে সময় সকাল 8:17 আর এই মুহূর্তে আমরা আছি কড্ডার মোড়, সিরাজগঞ্জ। আসলে আমাদের ব্রিজের উপর দিয়ে যাওয়ার কথা, কিন্তু আমাদের বাসে যেহেতু অনেকগুলো মানবতার সেবা আছে, তাই সেগুলোকে নামানোর জন্য কড্ডার মোড়ে নিচে দিয়ে যাওয়া হয়। আর দেখতে পাচ্ছেন হাতের ঠিক ডান পাশে একটা দিনাজপুর অথবা জয়পুরহাট কক্সবাজারের এসআই পরিবহন। এখন ঘড়িতে বাজে সকাল 8:31 আর এই মুহূর্তে আমরা ক্রস করছি হাটিকুমরুল চত্বর, সিরাজগঞ্জ। আপনারা এই মুহূর্তে অনেকেই আমার এই ভিডিওটি দেখে বলবেন যে ভিডিওটি কিন্তু বেশ পুরনো। হ্যাঁ, আসলে এই ভিডিওটি বেশ পুরনো। এখন বর্তমানে 26 সালের আগস্ট মাস চলছে, আর এই ভিডিওটা নির্মাণ করা হয়েছিল 2025 সালের মে মাসের দিকে। তাহলে বুঝেন প্রায় 1 বছরের গ্যাপ রয়েছে। আসলে এতদিনে আমি ভিডিওটা আপলোড করতাম, কিন্তু আসলে এই ধরনের ভিডিও এর আগে আমি কখনো বানাইনি, তো এটা বেশ বড় একটা ভিডিও। আর কীভাবে বানাবো না বানাবো এইভাবে ভাবতে ভাবতে, বা পরীক্ষা ছিল মাঝখানে, এইসব অনেক ধরনের কাহিনী চলে গেছে, তার কারণে আমি ভিডিওটি আপলোড দিতে বেশ লেট হয়ে যাচ্ছে। এর জন্য আমি আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থী, বা আমি চেষ্টা করতেছি আরও সামনে দ্রুত ভিডিও এডিটিং করা যায় কীভাবে। স্ক্রিনে দেখছেন হানিফ এন্টারপ্রাইজের নিজস্ব হোটেল ওভি হাইওয়ে হোটেল। এখানে মূলত হানিফ এন্টারপ্রাইজের বড় সেকশনের বাসগুলো বিরতি দেয়, আর যেহেতু আমরা ছোট সেকশনের বাসে জার্নি করছি, তাই আমাদের বাসটি এখন এখানে হোটেল বিরতি না দিয়ে আমরা সরাসরি ফুড ভিলেজে যে হোটেল বিরতি দেবো। তবে আমাদের বাসটি হোটেল ফুড ভিলেজে যাত্রা বিরতি দেয় না, কারণ আমাদের
গাইড সবার কাছ থেকে অনুমতি নেয় যে আমাদের বাসটি যেহেতু প্রচুর পরিমাণে লেট রয়েছে, তাই আপনারা যদি সম্মতি দেন তাহলে আমাদের বাসটি আর হোটেল বিরতি না দিয়ে সরাসরি রংপুরে চলে যাব। তাই আমাদের যাত্রীরা সবাই সম্মতি দেয় যে হোটেল বিরতি দেওয়া দরকার নেই, আপনি চলে যান। তাই আমরা এখানে সামান্য একটু যাত্রী চেকিং করে চলে যাই। এই এতক্ষণ ধরে দেখতেছেন আমাদের বাসটির একবারে স্মুথ পথ চলা। আর ঠিক এখানেই পরবর্তীতে আমি আমার আরেকটা ফোন দিয়ে চেক করি যে আমাদের বাসটি এই মুহূর্তে কত স্পিডে চলতেছে। পরে এই ফোনের স্পিড মিটারে দেখি আমাদের বাসটির টপ স্পিড 118। আর এই 118-র পরে আমাদের বাসটি হঠাৎ পুলিশের চেকিংয়ে পড়ে, মানে স্পিড গানের কবলে পড়ে। পরবর্তীতে আমাদের বাসটি হচ্ছে স্পিড মামলা খায়, মানে কত টাকা মামলা খায় সঠিক জানি না, কিন্তু স্পিড মামলা খায় বগুড়ার বনানীর আগে। তবে বলে রাখা ভালো, এই যে মিটারে দেখছেন আপনারা 118, আসলে কিন্তু এটা 118 না, এটা হচ্ছে মোবাইলের সাথে রিয়েল স্পিডের কম বেশি 5 থেকে 10 কিলোমিটারে কিন্তু আপ ডাউন হয়। মনে করেন ফোনে যদি 118 হয়ে থাকে তবে রিয়েল লাইফে 130-এর আশেপাশে থাকবে স্পিড। এমন ফাঁকা হাইওয়ে পেয়ে বাস যদি গতি না তোলে বা একটু স্পিডেই না চলে তাহলে তো আসলে মজা নাই। যাত্রীরা অনেক সময় চিল্লাচিল্লি করে যে স্পিডে যাচ্ছে না কেন, অনেক সময় ড্রাইভাররা যাত্রীদের কারণে স্পিড চালায় থাকে। তবে এই ধরনের হাইওয়েতে হচ্ছে স্পিড চালানো উচিত 80 to 100-এর মধ্যেই, এর বেশি না। একটু খেয়াল করে দেখুন, ডান পাশ দিয়ে একটা নবাব উল্টা যাচ্ছে, এগুলা কিন্তু পুলিশ দেখেন। আর যদি কোনোভাবে এগুলো অ্যাক্সিডেন্ট হয় সব দোষ বড় বাসের, অথচ আসল দোষী তো আপনারা দেখতেছি। এই মুহূর্তে আমরা আছি 3 মাথার রেলওয়ে ওভারপাস বগুড়াতে। আর এখানে আমাদের যাত্রী নামানোর পরপরই দেখেন বাসটিতে আবারও মানব সেবা উঠলো। তো যেখানেই আমাদের বাসটি যাত্রী নামাইছে সেখানেই মানব সেবা উঠছে। এটা এদিকে স্বাভাবিক, নর্থ বেঙ্গলে সম্পূর্ণ এটা স্বাভাবিক, এখানে এটা কেউ কিছু মনে করে না।
স্ক্রিনে একটু খেয়াল করুন, সামনে একটা শ্যামলী পরিবহনের হিনোয়ান যে বাস, এই বাসটি খুব সম্ভবত চট্টগ্রাম দিনাজপুর অথবা সিলেট থেকে রংপুর দিনাজপুর এই রোডের বাস। তো এই বাসটিকে আমাদের বাসটি আর একটুও ধরতে পারেনি, একদম রংপুর মডার্নের আগ পর্যন্ত। আমাদের বাসের স্পিড কম করে হলো 100-120 এরকম। আর তাহলে বুঝুন শ্যামলীর পরিবহনের স্পিড কত ছিল। মানে মূলত এদিকে আসলে কে কার আগে যে লোকাল যাত্রী তুলবে সেই কারণেই মূলত বাসগুলো স্পিডে চলে। আর যে আগে ধরতে পারবে তারও ইনকাম ভালো, সেই কারণেই বাসগুলো টানে। দেখতে পাচ্ছেন শ্যামলী আর আমাদের মাঝে বেশ ভালো একটা গ্যাপ। আসলে এই দিককার যাত্রীরা মূলত ওকে ওঠার মূল কারণই হচ্ছে দ্রুত সময়ে গন্তব্যে পৌঁছানোর কারণে। কারণ তারা যদি লোকাল বাসে উঠে সেই বাস মনে করেন 1 ঘন্টা 2 ঘন্টায় যাবে, কিন্তু পরিবহনের বাসে গেলে তারা আধা ঘন্টা বা 1 ঘন্টার মধ্যেই পৌঁছে যাবে। এই কারণে তারা এই ধরনের পরিবহনের বাসে ওঠে। আর পরিবহনের বাসরাও তাদের জন্য একটু ধীরে সুস্থে আসে। এখন ঘড়িতে বাজে সকাল 10:15 আর এই মুহূর্তে আমরা ক্রস করছি গোবিন্দগঞ্জ গাইবান্ধা। আর গোবিন্দগঞ্জে আসলে আমার একটা কথা মনে পড়ে, হাতের বাম পাশ দিয়ে দিনাজপুর যাইতে হবে। মানে আমি প্রতিবার যখনই দিনাজপুর যাই গোবিন্দগঞ্জ এসে হাতের বাম পাশ দিয়ে সোজা দিনাজপুর। এখন ঘড়িতে বাজে সকাল 10:37 আর এই মুহূর্তে আমরা ক্রস করছি পলাশবাড়ি গাইবান্ধায়। সো ফাইনালি এখন আমরা রংপুর চলে এসেছি। আর এখন ঘড়িতে বাজে সকাল 11:20 আর এই মুহূর্তে আমরা ক্রস করছি রংপুর মডার্ন মোড়।
যেহেতু আমি এই মুহূর্তে আমার আজকের এই জার্নির একদম শেষ প্রান্তে চলে এসেছি, তাই এখন আপনাদের মাঝে আমার সম্পূর্ণ জার্নিটি অল্প কথায় শর্ট আকারে শেয়ার করি। তো চট্টগ্রামের কর্নেলহাট থেকে রাত 10টায় ছেড়ে রংপুরের কামারপাড়া বাস স্ট্যান্ডে সকাল 11টা 29 মিনিটে আমাকে নামিয়ে দেয়। প্রতিমধ্যে কুমিল্লায় 35 মিনিটের প্রথম যাত্রা বিরতি ছিল। এরপর ঢাকার কল্যাণপুরে 10-15 মিনিটের মতো জ্যাম ছিল। আমিনবাজারে বাসটি তেল নেয়, এইখানে প্রায় 26 মিনিট মতো ব্যয় হয়। তারপর টাঙ্গাইলে 50 মিনিটের মতো সময় নষ্ট হয় সেই ট্রাক দুর্ঘটনায়। এই সব কিছু মিলিয়ে আমার চট্টগ্রাম থেকে রংপুর আসতে টোটাল 13.5 ঘন্টার মতো সময় লাগে। বাসের স্টাফদের কথা যদি বলি, এক কথায় সকলের ব্যবহার খুব ভালো ছিল। গাইড ভাই প্রচুর পরিমাণে হেল্পফুল ছিলেন, প্রত্যেক যাত্রীদের তিনি খেয়াল রেখেছেন। ড্রাইভার মামার ড্রাইভিং স্কিল এক কথায় অসাধারণ ছিল। যেখানে যেমন ড্রাইভিং প্রয়োজন সেই রাস্তায় তিনি সেভাবেই চালিয়েছেন। তার ব্যবহারও খুব ভালো এবং রসিক মানুষ ছিলেন। আর শুনলাম তার বাড়ি নড়াইল জেলায়। তাছাড়া সহকারী স্টাফ ভাইরাও খুব ভালো ছিলেন। সো ওভারঅল সম্পূর্ণ আমার জার্নিটা বেশ ভালোই ছিল বলতে পারেন। আমি আবারও আপনাদের মাঝে বাসটির ভাড়া ও টাইমিংগুলো জানিয়ে দিচ্ছি যেন পরবর্তীতে আপনাদের কাজে আসে। কক্সবাজারের ডলফিন মোড় থেকে বিকাল 4টার দিকে বাসটি রংপুর উদ্দেশ্যে ছেড়ে যায়। চট্টগ্রাম থেকে রাত 9:30টার দিকে রংপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। আর রংপুর থেকে বিকাল 4টা 15-র দিকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে আসে। বগুড়া থেকে খুব সম্ভবত সন্ধ্যা 7টার দিকে বাসটি কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে আসে। আর ভাড়া যদি বলি, রংপুর থেকে কক্সবাজার 1700 টাকা, আর চট্টগ্রাম থেকে রংপুরের ভাড়া 1200-1300 টাকা, এরকম বিভিন্ন সময় আপ ডাউন হয়ে থাকে। আর বিস্তারিত জানতে আপনারা কমেন্টে বলতে পারেন, আমি তখন জানিয়ে দেবো। সো এই ছিল আমার চট্টগ্রাম থেকে রংপুর বাস জার্নি অভিজ্ঞতা। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আপনার মূল্যবান কমেন্টটি জানাতে পারেন কমেন্ট বক্সে, এবং পাশাপাশি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকুন এমন সব অথেন্টিক জার্নি রিভিউ দেখতে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো ও সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো জার্নি ব্লগে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।